আলোক বিজ্ঞানের ধারণা তৈরির ক্লাস এটা। তো আমার যারা সমস্ত পুরনো ছাত্রছাত্রী রয়েছে তারা সকলেই মোটামুটি জানো যে কোনো বিজ্ঞানের সাবজেক্ট হোক বা অন্য টুকটাক যে কোনো অন্যান্য ধরনের সাবজেক্ট হোক, ইংরেজি হোক, আমি একটি ক্লাসকে বেশ কয়েকটি ভাগে সেই ক্লাসটাকে নেওয়ার চেষ্টা করি। প্রথমত একটি ক্লাস আমি নিই যেটাতে একটা সাধারণ ধারণা থাকে, এরপরে সেই ধারণাটা তৈরি হয়ে যাওয়ার পর আমি সেটাকেই তোমাদের যে সমস্ত কোর্সের যে সমস্ত বইগুলো আছে, তোমাদের সিলেবাসে যেগুলো বইয়ের অংশগুলো আছে সেইগুলোকে বোঝানোর চেষ্টা করি। তৎপরবর্তীতে সেই সাবজেক্টের বা সেই চ্যাপ্টারটারই যে সমস্ত প্রশ্ন উত্তরের অংশগুলো থাকে সেগুলোকে বোঝানোর চেষ্টা করি। তো আজকে আলোক বিজ্ঞানের তোমার ধারণা তৈরির ক্লাস এটা। দেখো, বিজ্ঞানের যে কোনো রকম একটা বিষয়, সেটার যদি মূল ধারণাটা, এর আগের ক্লাসেও আমি বলেছি, মূল ধারণার জায়গাটা যদি খুব স্বচ্ছ থাকে, বিভিন্ন রকম উদাহরণ সহকারে যদি আমার মাথার মধ্যে ব্যাপারটা পরিষ্কার থাকে, তাহলে কিন্তু সেই জিনিসটার মধ্যেকার বিভিন্ন ফর্মুলা, বিভিন্ন প্রবলেম, এই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই আয়ত্ত করতে পারি বা সলভ করতে পারি। আর ধারণার জায়গাটা যদি তৈরি না থেকে শুধুমাত্র বইটাকে মুখস্থ করবার মতো করে পড়ি, তাহলে কিন্তু অন্তত আমার যা ধারণা তাতে বিজ্ঞানটা নিয়ে বেশি দূর পর্যন্ত এগোনো যায় না। আলোক বিজ্ঞানের এই ক্লাসটাকেও আমি দুটো ভাগে রেখেছি। একটা তোমাদের সঙ্গে আলোচনা করব এই বোর্ডে একদম বেসিক কিছু জিনিসপত্র যেগুলো তোমাদের ক্লাস 9, 10 এই সমস্তগুলোতে আছে, এবং যদি তোমরা, আমি মনে করি যে পরবর্তীকালে এইচএসের সায়েন্সের বলো, ফিজিক্সে বলো, অথবা নিট বা জেইইতে বলো, সেগুলোতেও যখন তোমরা যাবে তোমাদের এই বেসিক ধারণাগুলো কিন্তু সমান সবার ক্ষেত্রে। তো চলো, ক্লাসটাতে বেশি সময় নষ্ট না করে নতুন ছাত্রছাত্রী যারা এসো তাদেরকে বলি যে ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, এবং ওই বারবার প্রত্যেককে বলি, নতুন পুরনো সব ছাত্রছাত্রীকে যে একটু শেয়ার করো, যাদেরকে পড়া দেখিয়ে দেওয়ার নেই তাদের হয়তো একটু কাজে লাগবে। আমার চ্যানেলটা করার উদ্দেশ্যটাই ছিল সেটা। আলোক বিজ্ঞানে একটা বিষয় প্রত্যেকে মনে রেখে দাও। মানে আমি এটা বলি না যে কোনো চ্যাপ্টারকে পড়বার জন্যে একটা বিশেষ কিছু টেকনিক থাকে, হতে পারে সেই ধরনের টেকনিক তোমার মাথাতেও কিছু আসতে পারে, সেটাও তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো। আর বিজ্ঞান কি বলেছি, খাতা নিয়ে, বইটা থাকবে, খাতা নিয়ে এঁকে এঁকে পড়বে, বুঝে বুঝে পড়বে। আজকে এই অংশটাতে তোমাদের সেই অংশটা খানিকটা দেখানোর চেষ্টা করব। আলোক বিজ্ঞান পড়বার ক্ষেত্রে প্রথম মনে রাখো, আচ্ছা আলো তো, তা আলো পড়তে গেলে আমরা একটা কথা বারবার শুনি যে আলোক রশ্মি। তা এই রশ্মির অংশটা পরে আসছি। আলো কিভাবে চলাচল করবে সেইটা প্রথম মাথায় রাখবে এই চ্যাপ্টারটা পড়বার সময়। সেটা হচ্ছে, এ বাদে কি, এ বাদে তোমাদের জানবার অসংখ্য জিনিস আছে। সব মানে যে সমস্ত বস্তু তোমার নিজের থেকেই সপ্রভ বস্তু বলে, যাদের নিজেদের আলো আছে। যে সমস্ত বস্তু নিজের কোনো আলো নেই তাদের নিষ্প্রভ বস্তু বলে। এগুলো তো অসংখ্য উদাহরণ আছে, মানে বেসিক আইডিয়াগুলো আছে। আলোকের রশ্মিটা কি না, আলো যে উৎস থেকে যাত্রা শুরু করছে এবং যাত্রাটা শেষ হচ্ছে সেই পর্যন্ত যে গতিপথটা, তাকে বলছে কি আলোক রশ্মি। এবার আলো তো কখনো একটা রশ্মি হিসেবে ওইভাবে ভাবা যায় না, আলোটাকে রশ্মি গুচ্ছ হিসেবে ভাবতে হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, কি সরল রেখা, একটা সোজা লাইন, এইটাকে মাথায় রাখো আলোক বিজ্ঞানের এই চ্যাপ্টারকে পড়বার জন্য। এই সরল রেখাটি হচ্ছে আলো, যে দিক থেকে, আর একটা জিনিস মাথায় রাখবে কি, যে দিক থেকে যে দিকে আলোটা যাচ্ছে, সেটার জন্য আমরা কি ব্যবহার করব, সেটার জন্য আমরা এই তীর চিহ্ন ব্যবহার করব, যে এক দিক থেকে আর একটা দিকে আলো যাচ্ছে। আলোক বিজ্ঞান পড়বার ক্ষেত্রে, আলোক বিজ্ঞানের আঁকার ক্ষেত্রে এই তীর চিহ্ন ভূমিকা কিন্তু সর্বাগ্রে। তাহলে এই যে সোজা লাইনটা আমি আঁকলাম, এই লাইনটার মধ্যে কিন্তু ব্যাপারটা অনেকটা ইজি হয়ে যাবে। কেন? এই আলোক রশ্মি, আচ্ছা এটা তো একটা লাইন মনে রাখবে, সব সময় মনে রাখবে একটা লাইনে পড়বো, মানে একটা স্ট্রেট লাইন। আলো মানে একটা স্ট্রেট লাইন। কেন? আলোর ধর্ম হচ্ছে আলো সরল রেখায় তার গতি।
ঠিক আছে? আলো কখনো বক্রপথে যাতায়াত করে না, মানে নিজে থেকে বেঁকে যায় না। তাহলে কিভাবে বেঁকে যেতে পারে? আলো চলাচলের একটা মাধ্যম দরকার হয়। মাধ্যম দরকার হয় মিনস আমি বলতে চাইছি আলোক যে মানে মাধ্যমটাতে চলাচল করে সেইটাকে বলে আলোকের মাধ্যম, চলাচলের মাধ্যম। আচ্ছা, এই যে মাধ্যম, একটা ধরো এই যে বাতাস রয়েছে আমাদের চারপাশে, এই বাতাসের মধ্যে দিয়ে যখন আলো যাচ্ছে তাহলে একটা মাধ্যম, এই মাধ্যম থেকে যদি আলো আর একটা মাধ্যমের ওপরে গিয়ে পড়ে, ধরা যাক একটা দেওয়াল, এই দেওয়ালটার ওপরে গিয়ে যদি আলোটা পড়ে, তাহলে আলো সেই মাধ্যমটাকে ভেদ করে যেতে পারছে না, তাকে বলছে অস্বচ্ছ বস্তু। তাহলে অস্বচ্ছ বস্তুকে কি হচ্ছে? যে বস্তুটা আলো ভেদ করে যেতে পারছে না সেটা হচ্ছে অস্বচ্ছ বস্তু। এ বাদে আর কি বস্তু থাকতে পারে, আর কোন মাধ্যম থাকতে পারে? স্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমটাকে আলো ভেদ করে চলে যেতে পারে। ঠিক আছে? তাহলে স্বচ্ছ মাধ্যমটা কি হচ্ছে? আলো এই মাধ্যমের উপর পড়লো, পড়ে এই মাধ্যমকে ভেদ করে চলে গেল, এইটা হচ্ছে স্বচ্ছ মাধ্যম। ঠিক আছে? জল হতে পারে, কাঁচ হতে পারে। ঠিক আছে? এইবার এ বাদেও কিন্তু আর একটা মাধ্যম আছে, সেটা হচ্ছে অর্ধ স্বচ্ছ মাধ্যম, যেটাতে মানে আলো কি হবে, এইখানটা আসল পয়েন্টটা, এই যে অস্বচ্ছ মাধ্যমে তাহলে কি ঘটে এটা আগে জেনে নি, তাহলে অর্ধস্বচ্ছ মাধ্যমে কি ঘটবে দুটোই আমরা বুঝতে পারবো। অস্বচ্ছ মাধ্যম যেটা, সেই অস্বচ্ছ মাধ্যমটাতে আলো পড়ে কি হবে, ধাক্কা খেয়ে যাবে। একটা ক্রিকেট বল বাচ্চারা তোমরা যারা আছো, একটা দেওয়ালের গায়ে অনেক সময় আমরা ছুঁড়ে খেলি, কি হয়? ক্রিকেট বলটা ওই দেওয়ালে ধাক্কা খাচ্ছে, আবার তোমার কাছে ফিরে আসছে, বা একটু ব্যাকিয়ে ছুটছে, যখন যেদিকে ব্যাকিয়ে ছুটছে সেদিকে আবার উল্টো দিকে চলে যাচ্ছে। আলো সেরকম, এই যে সরল রেখাটা, ধরা যাক একটা লাঠি, সেই লাঠিটা তুমি যেখানটায় এগিয়ে নিয়ে যাচ্ছ, যেতে যেতে দেওয়ালটাতে গিয়ে ধাক্কা খেলো, তাহলে আলোকও কি হবে, একটি সরল রেখায় যেতে যেতে যদি অস্বচ্ছ মাধ্যম তার সামনে পড়ে তাহলে কি ঘটবে, সে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে তাহলে সে যেদিক থেকে আসছিল সেই দিকেই আবার ফিরে যাবে। ঠিক আছে? এই যেদিক থেকে আসছিল সেই দিকে ফিরে গেল। তাহলে সেই দিকটা আমি কি করে বুঝবো? আবার ওই তীর চিহ্ন দিয়ে বুঝবো। তাহলে এই যে দেখছো, এই দুটো তীর চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আমরা বুঝতে পারছি যে একদিক থেকে সে আসছে আর একদিক থেকে ফিরে যাচ্ছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটার নামই হচ্ছে প্রতিফলন। আচ্ছা, প্রতিফলন যদি ঘটে আলোর, তাহলে প্রতিফলন ঘটছে যে জায়গাটাতে সেটাকে কি বলবো? হয় বলবো প্রতিফলক মাধ্যম, আর যে তলটায় ঘটছে, যে জায়গাটাতে ধাক্কাটা খেলো, এই যে এই তলটার উপর ধাক্কাটা খেলো, তাহলে সেই তলটাকে বলবো প্রতিফলক তল। আচ্ছা, এই যে ধাক্কা খাচ্ছে, এই ধাক্কা খাওয়াটা কি কোনো নিয়ম কানুন আছে? হ্যাঁ, তোমরা অল্প স্বল্প যারা ধরো এইচএস দিতে বা 11-এ পড়ছো বা 12-এ উঠবে, এরা ভাবছো যে ঠিক আছে এই ধারণাগুলো তো আমি জানি, কিন্তু যারা ছোটরা আছো তাদের জন্যও বলছি, এই ক্লাসটা কিন্তু ধারণা তৈরির ক্লাস। আমি যেগুলো মানে মূল জিনিস এই চ্যাপ্টারটাতে পড়তে লাগবে, আমি এখানে সেইটার আলোচনা করছি সংক্ষেপে। তাহলে এই প্রতিফলনেরও কিন্তু কিছু নিয়ম কানুন আছে। আমাদের হাঁটা চলার যদি রাস্তাতে নিয়ম কানুন থাকে, ডান দিক বাঁ দিক পার হওয়ার নিয়ম, সিগন্যাল, তাহলে আলোকেরও জানবে যাতায়াত করবার কিছু নিয়ম আছে, কিন্তু সেই নিয়মটা সব সময় সরল রেখায়। আমি সোজা পথে যাচ্ছি, সরল রেখায় যাচ্ছি, একটা জিনিস হতে পারে, হয় আমি কোনো কিছুকে ভেদ করে চলে যাব, যেটাকে আমি ভেদ করতে পারি, স্বচ্ছ মাধ্যম, আর একটা জিনিস হতে পারে যেটাকে আমি ভেদ করতে পারছি না, অস্বচ্ছ মাধ্যম। এই দুটো মাঝামাঝি একটা ঘটনা ঘটে, যেটা বলেছিলাম অর্ধ স্বচ্ছ মাধ্যম। কি ঘটে সেখানে? কিছুটা অংশ সে ফিরে আসে অর্ধ স্বচ্ছ, যেমন ঘষা কাঁচ।
ঠিক আছে, ঘষা কাচে কি হয়, কিছুটা অংশ সে ভেদ করে চলে যায় আর কিছুটা আলো ধাক্কা খেয়ে ফিরে চলে আসে। তাহলে এই ঘটনাটাকে বলছে, এই যে ধাক্কা খেয়ে ফিরে আসছে, একে বলছে প্রতিফলন, ইংরেজিতে রিফ্লেকশন। তাহলে এই প্রতিফলনের কিছু নিয়ম কানুন আছে, আমি তো অবশ্যই স্ক্রিনে গিয়ে তোমাদের সেই থিওরিগুলো সমস্ত দেখাবো। এখানে কি দেখতে পাচ্ছ, যে এই প্রতিফলন যদি কোনো দর্পণে ঘটে, দর্পণ মানে কোনো আয়নার ওপর যদি ঘটে, চকচকে তলের মসৃণ চকচকে তলের ওপর যদি ঘটে, তাহলে কি হবে, আলোক রশ্মি একদিক থেকে ধরো আসলো সোজা দর্পণটার ওপর পড়লো, পড়ে আবার আর একদিকে সেটা চলে গেল, ধরা যাক যদি চলেই গেল। এর মধ্যে নিয়মটা কি আছে, এর মধ্যে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই যে এসে রশ্মিটা পড়ছে একে বলছে আপতিত রশ্মি। যে রশ্মিটা আপতিত পতিত হচ্ছে, যেটা ঠিক আছে পড়ছে যেটা, সেটাকে বলছে আপতিত রশ্মি, যেটা ফিরে যাচ্ছে সেটাকে বলছে প্রতিফলিত রশ্মি। এবার এই যে তলটা আছে, ওই যে বলেছিলাম যে তলটাতে প্রতিফলনটা ঘটছে, সেই তলটাকে কি বলছি আমরা, প্রতিফলক তল। আচ্ছা, এই প্রতিফলক তল, এটা তো আমি বলেছি যে আয়না, ভালো ভাষায় দর্পণ, ঠিক আছে। এ বাদেও তো অনেক তল হতে পারে, কিন্তু তার আগে আমি জেনে নিই এইখানটায় কি ঘটে। এখানে কিন্তু একটা জিনিস আমি আঁকছি, এটা কি কল্পনা, কল্পিত, সেটা কি করছি, এখানে একটা সরল রেখা আমি আঁকছি। এটাকে মনে করো একটা যদি সরল রেখা আমি আঁকি। আচ্ছা, এটা অন্য কালি দিয়ে দেখাচ্ছি তোমার যাতে বুঝতে সুবিধা হয়। এই লাল কালি দিয়ে দেখালাম, এখানে একটা সরল রেখা আঁকছি না, এখানে একটা 90 ডিগ্রি কোণের সরল রেখা আঁকছি, একটা লম্ব আঁকছি। তোমরা জ্যামিতিতে শিখেছো লম্ব, ঠিক আছে, একটা লম্ব আঁকছি। এই লম্বটা কি বলবো আমরা, অভিলম্ব, ঠিক আছে। আর এইখানে এই যে বিন্দুটা আছে, ঠিক আছে, এইটাকে বলছে যেখানে এসে পড়ছে, ওই বিন্দুটাতে রশ্মিটা পড়ছে, সেটাকে কি বলবো, আপতন বিন্দু। ক্লিয়ার হচ্ছে জিনিসগুলো আস্তে আস্তে। তাহলে এই আপতন বিন্দুতে যখন এই রশ্মিটা এসে পড়ছে, এই বিন্দুতে ধাক্কা খেয়ে ও আবার ফিরে যাচ্ছে। মানে এখানে একটা কথা মাথায় রাখতে হবে, বিজ্ঞানকে বিজ্ঞানের মতো করে বুঝে পড়তে হবে। কি এখানে বোঝার আছে, একটা জিনিস বোঝার আছে, যখন আমি লিখবো, যখন আমি বুঝবো, তখন এটা বুঝবো যে এইখানে মাধ্যম একটা বড় জিনিস। এটা ছিল ধরো বায়ু মাধ্যম, এটা ছিল বায়ু মাধ্যম। এইবার সেটা যখন ধাক্কাটা খেলো, সেটা নিশ্চয়ই বায়ু মাধ্যম নয়, সেটা একটি অস্বচ্ছ মাধ্যম, ঠিক আছে, যেটাকে সে ভেদ করে যেতে পারছে না, কিন্তু সেটা চকচকে একটা আয়নার ওপরে যখন প্রতিফলিত হচ্ছে, মসৃণ মসৃণ সমতল, মসৃণ চকচকে সমতলের ওপর যখন সেটা পড়ছে, তখন সেই বিন্দুটাকে বলছে আপতন বিন্দু। পুরো এবার সেটা ফিরে যাচ্ছে, যেদিক থেকে এসেছিল সেদিকে ফিরে যাওয়ার অর্থ কি, মানে যে মাধ্যম থেকে সে এসেছিল সেই মাধ্যমে ফিরে গেল। তাহলে কি হলো, এক মাধ্যম থেকে এসে আর এক মাধ্যমে সে ধাক্কা খেলো, মানে প্রতিফলিত হলো, হয়ে সে আবার আগের মাধ্যমে সে ফিরে গেল। এইভাবে কিন্তু বিজ্ঞানকে বলতে হবে, বুঝতে হবে, লিখতে হবে, ঠিক আছে, কোনো অংশটা যেন বাদ না যায়। তাই এই যখন যাচ্ছে, প্রতিফলনের নিয়ম হচ্ছে এইটা, যে এই যে এইখানে এই লম্বটার সঙ্গে এখানে একটা দেখো কোণ তৈরি হয়েছে, এই একটা কোণ তৈরি হয়েছে, আর এপাশে ওই ফিরে যাওয়ার সময় একটা কোণ তৈরি হয়েছে। হবে কি, এইটাকে বলছে প্রতিফলন কোণ, আর এইটাকে বলছে আপতন কোণ। আর এই যেটা প্রতিফলনের পর যেটা চলে যাচ্ছে, তার ফলে যে রশ্মিটা চলে যাচ্ছে, তার ফলে যে কোণটা হচ্ছে, সেটাকে বলছে প্রতিফলন কোণ। তাহলে একটা হচ্ছে আপতন কোণ হলো, আর একটা হলো প্রতিফলন কোণ। এবার নিয়মটা কি, খুব সহজ, দেখো আপতিত আলোক রশ্মি হলো, হ্যাঁ, প্রতিফলিত আলোক রশ্মি ক্লিয়ার হলো। দুই মাধ্যমের বিভেদ তল কোনটা, এই যে প্রতিফলক তল, এই যে দুই মাধ্যম, মানে এটা বায়ু মাধ্যম আর এটা কাঁচ মাধ্যম,
স্বচ্ছ চকচকে কাঁচ মাধ্যম। এই দুই মাধ্যমের বিভেদ তল কোনটা? এইটা। তাহলে এই বিভেদ তলে যখন সে পড়ছে, দুই মাধ্যমের বিভেদ তলে অঙ্কিত কল্পিত অভিলম্ব আঁকা, কল্পনা করা আঁকা একটা অভিলম্ব এই আপতন বিন্দুতে আঁকতেটা হবে। ঠিক আছে? তাহলে ওই আপতন বিন্দুতে আঁকা একটি কল্পিত অভিলম্ব, এরা একই সমতলে অবস্থান করে। এটা গেল প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্রটা তোমরা এখান থেকে দেখেই বুঝতে পারলে, এই আপতন কোণের এই যে মানটা, ঠিক আছে, আর প্রতিফলন কোণের মান দুটোই সমান। তাহলে এই গেল প্রতিফলন। তাহলে এই প্রতিফলনের উপর ভিত্তি করে বহু ঘটনা ঘটে, আমরা আয়নায় নিজেদেরকে দেখতে পাই। আরো আরো বহু ঘটনা ঘটে। সেটা কি? এই যে আমরা চোখে যা কিছুই দেখতে পাই না কেন, সেটাও কিন্তু এই প্রতিফলনেরই ফল। তাহলে এই যে প্রতিফলনটা ঘটছে, এই প্রতিফলনকে বলছে নিয়মিত প্রতিফলন। ঠিক আছে? যেখানে, এইটা মাথায় রাখবে, যেখানে প্রতিফলকের যে তলটা সেটা মসৃণ, সেখানে আলোকরশ্মি এইভাবে প্রতিফলিত হলো। আচ্ছা, এখানে একটা আলোকরশ্মির জায়গায় তো আরো আরো অনেক আলোকরশ্মি এখানে আসতে পারত, সেগুলো কিরকম ভাবে প্রতিফলিত হচ্ছে দেখছো? একই নিয়মে প্রতিফলিত হচ্ছে। দেখো এইভাবে পরপর আঁকছি, একই নিয়মে কিন্তু প্রতিফলিত হচ্ছে। জায়গাটা মানে আপতন বিন্দুটা হয়তো একটু দূরে সরে যাচ্ছে, কিন্তু নিয়মটা একই থাকছে। ঠিক আছে? এটা হচ্ছে নিয়মিত প্রতিফলন। আর এই তলটা যদি একটু আঁকা বাঁকা হতো, এই তলটাকে যদি আমরা একটু আঁকা বাঁকা এরকম করে দিই, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলেও কিন্তু এটা মাথায় রেখো যে এখানে কি হচ্ছে, আলোকরশ্মিগুলো একটা নির্দিষ্ট সমান্তরাল রীতিতে এসে আবার ওই কি বলবো আয়নাটার ওপর প্রতিফলিত হয়, একই মানে আবার আগের মাধ্যমে একইভাবে সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়েই ফিরত যাচ্ছে। কিন্তু আমি তলটাকে যদি একটু আঁকা বাঁকা করে দিই, অমসৃণ মতো করে দিই, তাহলে কি হবে? তাহলেও তো আলোকরশ্মির প্রতিফলনই ঘটবে অস্বচ্ছ মাধ্যমে। কিন্তু সেখানে কি হবে? সেখানে প্রতিটি আলোকরশ্মি এই নিয়মিত প্রতিফলনের নিয়মটা কিন্তু মেনে চলবে। এটা দেখো, এই তলটা নিচু অংশে পড়েছে, ঠিক আছে, এখান থেকে এই অবিলম্ব টানলে এই নিয়ম মেনেছে। আবার আরেকটা ওই সমান্তরাল রশ্মিগুচ্ছই আসছে, দেখো আবার এই উঁচু তলটায় পড়লো, তাহলে এই উঁচু তলটায় পড়লে ও কোন দিকে চলে যাবে? ও এদিকে চলে যাবে। দেখছো এখানে অবিলম্ব টানলে এরকম হচ্ছে। আবার ওই রশ্মিগুলো যখন এসছিল তখন কিন্তু সমান্তরাল রশ্মিগুচ্ছ হয়ে এসছিল। ইম্পর্টেন্ট এইটা, রশ্মিগুলো যখন আপতিত হচ্ছে একসাথে তখন কিন্তু সমান্তরাল রশ্মিগুচ্ছ হিসেবে এসেছে। কিন্তু যখন ওই তলটা যেহেতু উঁচু নিচু অমসৃণ, সেই কারণে কি হচ্ছে, এক একটা জায়গাতে সেইটা পড়ছে। যেমন এই উঁচু জায়গাটা এটা পড়লো, পড়ে আবার নিয়মিত প্রতিফলন হলো, হয়ে এদিকে চলে গেল। ঠিক আছে? এইখানকার রশ্মিটা কোথায় গেল? এই উঁচু জায়গায়, এখান থেকে এদিকে চলে গেল। তাহলে কি হচ্ছে, যখন তারা ফিরে যাচ্ছে, ফিরে যাওয়ার যে প্রতিফলিত রশ্মিগুলো, প্রতিটি আলোক রশ্মি নিয়মিত প্রতিফলনের সূত্রকে মেনে নিচ্ছে, কিন্তু প্রতিফলিত হয়ে যাওয়ার সময় মনে হচ্ছে মানে কি ঘটছেই তাই, তখন আর এসছিল সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে, ফিরে কিন্তু আর সমান্তরাল রশ্মিগুচ্ছ রূপে তারা যেতে পারছে না, বিভিন্ন দিকে প্রতিফলিত হচ্ছে। তাই তাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত প্রতিফলন। তাহলে এই নিয়মিত প্রতিফলনের জন্য আমরা যখন আয়নাতে আমরা জিনিসপত্র দেখতে পাই, বিক্ষিপ্ত প্রতিফলনের জন্য কিন্তু আমরা এই আমাদের চারপাশে যত জিনিস আছে সেগুলোকে দেখতে পাই। কেন? ওই প্রতিফলিত হয়ে, ধরা যাক একটি দরজাকে আমরা দেখছি, ধরা যাক আমরা এই ঘরের দেওয়ালটাকে দেখছি, আলোক রশ্মি তার মধ্যে পড়ে প্রতিফলিত হচ্ছে, হয়ে আমাদের চোখে আসছে, তাই আমরা সেটাকে দেখতে পাচ্ছি। আর একটা ধারণা গেল। ঠিক আছে? তাহলে আমরা এর পরের সেশনটাতে কি শিখবো, যে দর্পণের মধ্যেই আলোক রশ্মি কিভাবে প্রতিফলিত হয়, দর্পণের মধ্যে কিভাবে হয় তার নিয়মটা জানলাম। ঠিক আছে?
নিয়মটা জেনেছি, সূত্রটা জেনেছি, কিন্তু দর্পণের মধ্যে প্রতিফলিত হওয়ার পর আমরা তাকে দেখি কিভাবে? প্রতিবিম্ব, মানে আমার মতো আর একটা আমি, আমার যে ছবি সেইটা প্রতিবিম্বটা কিভাবে দর্পণে গঠিত হয় সেটা আমরা স্কিনের শিখব। ঠিক আছে? আর এর সঙ্গে রয়েছে কি? আলোকরশ্মির আর একটা ধর্ম, যেটা এই ক্লাসে বলে দিচ্ছি, সেটার নাম হচ্ছে প্রতিসরণ। দেখো, পুরো আলোক বিজ্ঞানের তুমি যা কিছুই করো না কেন, এই মূলত এই আলোর প্রতিফলন এবং এই পরে যেটা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে প্রতিসরণ, এই দুটো জিনিসের ওপরেই কিন্তু সমস্ত জিনিসগুলো দাঁড়িয়ে আছে। সে তুমি দর্পণ পড়ো, সে তুমি লেন্স পড়ো, আলোকের বিভিন্ন রকমের ধর্ম পড়ো, যা কিছু পড়ো, সবটাই কিন্তু এই প্রতিফলন এবং প্রতিসরণের ওপরেই দাঁড়িয়ে আছে। তাহলে এইটাকে মুছে দিয়ে আমি যদি দেখি যে এরপরে আলো আর কি করে, এরপরে আলো আর একটা কাজ করে, সেটার নাম হচ্ছে আলোর প্রতিসরণ। কি ঘটে দেখো, এতক্ষণ পর্যন্ত তোমাদের এই মাধ্যমগুলো বলেছিলাম, এবার মাধ্যম কত ইম্পর্টেন্ট এবার বুঝতে পারবে। তাহলে আমরা জানলাম কি, যে আলোকরশ্মি অস্বচ্ছ মাধ্যমে, মানে এক মাধ্যম থেকে, সমসত্ব একটা স্বচ্ছ মাধ্যম থেকে আর একটা অস্বচ্ছ মাধ্যমের ওপর গিয়ে যখন, যেখান থেকে সে ভেদ করে যেতে পারছে না, তার ওপর যখন সে পড়ে তখন সে প্রতিফলিত হয়, ধাক্কা খেয়ে ফিরে যায়, প্রতিফলিত হয়। কিন্তু যদি এমন কোনো মাধ্যম হয় যে মাধ্যমটাকে সে ভেদ করে যেতে পারছে, তখন কি ঘটনা ঘটবে? তখন এরকম একটা ঘটনা ঘটে যে, ধরা যাক এইটাকে একটা আমি কাঁচ হিসেবে যদি ধরি, কাঁচের একটা টুকরো এই হিসেবে যদি ধরি, তাহলে কি হচ্ছে, আলোকরশ্মি ওই কাঁচের টুকরোর ওপর এসে তো পড়ছে, কিন্তু আয়নার মতো। হ্যাঁ, এখানে একটা কথা বলে রেখে দিই, কিছুটা অংশ, সেটা সূক্ষ্ম বিচারে, সেটা আমরা পরবর্তী ক্লাসে আরো হিসাব নিকাশ যখন করবো তখন সেগুলো আরো ক্লিয়ার করবো। কিছুটা অংশ কিন্তু সবসময় প্রতিফলিত হয়, কিছুটা অংশ প্রতিফলিত হয়ই। আর মাধ্যমের স্বচ্ছতা অনুযায়ী নির্ভর করে যে সে কতটা অংশ তাকে ভেদ করে যেতে পারছে। তাহলে এই যে মাধ্যমটার উপরে এসে পড়লো, ধরা যাক এটা কাঁচ, মোটামুটি একটা স্বচ্ছ মাধ্যম, স্বচ্ছ কাঁচ, কিন্তু কাঁচের তলটা কি চকচকে না, ওপরের তলটা চকচকে না, যেটা সে ফিরে চলে যেতে পারে, তা হচ্ছে না। স্বচ্ছ কাঁচ, এই স্বচ্ছ কাঁচের মধ্যে যখন সে পড়লো, সেই স্বচ্ছ কাঁচের মধ্যে পড়বার পরে কি ঘটবে? আলোক রশ্মি সোজা চলে না গিয়ে দিক পরিবর্তন করবে, মাইন্ড ইট। আলোক রশ্মি নিজে কিন্তু এরকম আঁকাবাঁকা হয়ে যাবে না, ও সোজাই যাবে। ভিতরে কি ঘটবে সেটা দেখাটা খুব জরুরি। অনেকের এই জায়গাটা কনফিউশন থাকে এবং প্রতিসরণ নিয়ে অনেক সময় সমস্যা হয় তাদের। আলোক রশ্মিটা আঁকাবাঁকা হবে না, এইটা এই আলোক বিজ্ঞান পড়বার একদম প্রথমে বলেছি, সব সময় একটা সরল রেখাকে মনে রেখে দেবে। সে লেন্স পড়ো, দর্পণ পড়ো, যা কিছু আঁকা হোক, ওই সরল রেখার উপর সব কিছু দাঁড়িয়ে আছে। দেখো কিরকম হচ্ছে। তাহলে এই যে একটা আলোক রশ্মি এখানে আসছে, ধরা যাক এই এখানে পড়লো, মাথায় রাখো এইটা লঘু মাধ্যম। মানে কি, কাঁচ অনেক ঘন মাধ্যম, বাতাস অনেক হালকা মাধ্যম, ঠিক আছে? কাঁচ তার থেকে আরো একটু বেশি ঘন, ঠিক আছে? তাহলে একটাকে আমরা বলছি লঘু মাধ্যম, আর একটাকে বলছি আমরা ঘন মাধ্যম। মানে তার তুলনায় একটু যদি বেশি ঘন মাধ্যম হয়, তাহলে কি করবে? এইখানে আলোক রশ্মিটা পড়বার পর এইখানে তুমি কি করছো, একটা অবিলম্ব টানছো, যেখানটা পড়লো। তাহলে আমরা বুঝতে পারি যে হ্যাঁ, এখান থেকে কিছুটা অংশ আমাদের প্রতিফলনের নিয়মে প্রতিফলিত হয়ে যদি যেত, নিয়মিত প্রতিফলিত হতো, কিন্তু এখানে সেটা ঘটলো না। ধরা যাক, প্রতিসরণটা বোঝার জন্য বলছি। তাহলে এই অবিলম্বটাকে যদি আমরা নিচে নামাই, এই নিচের দিকে যদি সোজাভাবে আমরা নামিয়ে দিই, তাহলে একটা সরল রেখা হবে, ঠিক আছে? এইটাকে বলবে তোমরা প্রতিসরণের অবিলম্ব, বোঝার সুবিধার জন্য।
এক্ষেত্রে কি হবে, এই আলোক রশ্মিটা এই অবিলম্বের দিকে মানে কাছাকাছি দিকে সরে যাবে যদি সেটা ঘন মাধ্যম হয়। লঘু থেকে যখন ঘন হয়ে যাচ্ছে তখন এটা ভাবো সে চাপে পড়ে যাচ্ছে। বোঝার সুবিধার জন্য এই ভাষাটা মনে রেখে নাও। আর ঘন থেকে যখন লঘুতে যাবে তখন কি, সে যেন হালকা বোধ করছে, সে দূরে সরে যাবে। লঘু থেকে যখন ঘনর মধ্যে যাচ্ছে মানে একটা জেলখানার মধ্যে যেন ঢুকছে বা চাপের জায়গায় ঢুকছে, তার মানে সে চাপে পড়ে যাচ্ছে, তার মানে সে কুঁকড়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসতে চাই। আর ঘন থেকে যখন বাইরের দিকে যেতে চাইবে তখন কি হবে, সে স্বাধীনতা উপভোগ করবে, যেন স্বাধীন হয়েছি বলে একটু দূরে সরে যাবে। এই ছোট্ট পয়েন্টটাকে মাথায় রেখে দাও। এই ক্লাসটা করছি ওই কারণে, পুরো চ্যাপ্টারটাকে নিয়ে পড়বার আগে এই বেসিক ধারণাগুলো তোমাদের মধ্যে যতটা দেওয়া যায় পড়ার সুবিধার জন্য। একটি চ্যাপ্টারকে পড়বার আগে তাহলে এতটা প্রস্তুতি থাকে, এটা তোমরা বোঝো। যারা আমার এই আগের নিটের ক্লাসগুলো দেখেছো বা বিজ্ঞানের ক্লাসগুলো দেখেছো তারা আশা করি জানো। তাহলে এইটা কি হলো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে আসছে। আমি কি দিইনি, তীর চিহ্ন দিইনি, রাইট। এই তীর চিহ্ন দিয়ে বোঝাচ্ছি কোন দিকে সে যাচ্ছে। এইবার দেখো এইখানটাতে এসে কি হলো, এর তো উচিত ছিল এরকম সোজা চলে যাওয়া, তাই না? এর তো উচিত ছিল এরকম সোজা চলে যাওয়া। স্যার আপনি তো বলেছেন আলো সোজা চলে যাবে ভেদ করে। না, আমি বলেছি সোজা যাতায়াত করবে, সে নিজের রশ্মিটা বেঁকবে না। এইখানে কি হলো, তার যাত্রা পথটা বেঁকে গেল। গট ইট? সে বেঁকলো না, তার যাত্রা পথটা বেঁকে গেল। মানে একটু স্থানচ্যুত হলো, চ্যুতি ঘটলো। এই ভাষাটা মাথায় রাখো। তাহলে এর যাওয়া উচিত ছিল এই যেটা ব্রেক লাইন দিয়ে দেখিয়েছি, কিন্তু এ গেল কোন দিকে, এই কাছের দিকে সরে আসলো এবং গেল এই দিকে। আচ্ছা, এবার খেয়াল করো, এবার এই এতক্ষণ সময় তো এই ঘনমাধ্যমটার মধ্যে ছিল, ঠিক কথা, ছিল ওর মধ্যে। কিন্তু এবার মজা দেখো, এই যে কাঁচের টুকরোটা নিয়েছিলাম এর এই তল পর্যন্ত যখন রশ্মিটা চলে আসলো, সে কিন্তু আবার সে বায়ু মাধ্যমে চলে যাচ্ছে। মানে আবার এইবার ঘটনাটা ঘটছে যে এবার ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। তাহলে কি বলেছি, এবারও স্বাধীনতা উপভোগ করবে। কিরকম ভাবে, যদি এখানে এবার দেখো একটা অবিলম্ব তুমি টানো ভিতরের দিকে, এখানে যদি এই যে পড়েছে তো এখানে একটা অবিলম্ব টানলাম, এখানে লম্ব টেনে নিলাম, তাহলে এবার কি হবে, এই লম্বটা ধরো এখানে চলে গেছে। হ্যাঁ, এবার ও যেটা করবে দূরে চলে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। অবিলম্ব থেকে এবারে এই দূরে সরে চলে যাবে। তাহলে কাছে যখন ও ঢুকেছিল তখন কি হয়েছিল, কাছে সরে গেছিল, চাপ অনুভব করেছিল, ঘন জায়গা, দম বন্ধ হয়ে আসা মতো চাপ অনুভব করে কাছে সরে গেছিল অবিলম্বটা। ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারলে। এবার যখন বাইরে বেরিয়ে গেল, আবার সে লঘু মাধ্যম, এইটা লঘু মাধ্যম মানে বাতাস মাধ্যমে চলে গেছে, বায়ু মাধ্যমে চলে গেছে, আবার দূরে সরে গেল। একটা জিনিস খেয়াল করলে, এইটা যখন পড়াবো তখন খেয়াল করো, এই যে লাইনটা এসেছে এখানে এসে পড়েছে, তারপরে ঘুরলো, তারপরে যাত্রাপথটা হালকা পাল্টালো, এখানে একটা কোণ তৈরি হলো, ঠিক আছে, এখানে একটা কোণ তৈরি হলো, এখানে আর একটা কোণ তৈরি হয়েছে, আর এখান থেকে যখন বেরোচ্ছে সেখানে আবার একটা কোণ তৈরি হয়েছে। সরি, এটা ভুল দেখালাম, এইটা আবার একটা কোণ তৈরি হয়েছে। তাহলে এই যে সে যাত্রা পথটা পাল্টালো, সেখানে ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করো, এই রশ্মিটা যেখান থেকে এসেছিল সেটা যদি এই সোজা চলে যেত, সেইটাই ব্রেক লাইন দিয়ে তোমাদের দেখিয়েছিলাম, আর এ যখন এই বেরোলো এইখান থেকে, দেখো এই দুটো কিন্তু সমান্তরাল, মানে যেভাবে পড়েছিল সেই রশ্মিটা আর এটা যেটা বেরিয়ে গেল, দুটো কিন্তু সমান্তরাল। এইটা দিয়ে আমরা অনেক ফর্মুলাও শিখবো এই থিওরিটার উপর ভিত্তি করে, ঠিক আছে। আর এরপরে পড়ে থাকে কি, এরপরে তোমরা এর থেকে শিখবে বিভিন্ন রকম প্রাকৃতিক ঘটনাবলী তো শেখাবো, আর তার সঙ্গে কি দর্পণ,
আয়না। আয়না তো এক হচ্ছে, তুমি এরকম এটাকে যদি একটু মুছে দিয়ে দেখাই, জানবে দর্পণের যে ঘটনাগুলো আছে সেগুলো আমরা পড়বো হচ্ছে আলোকের প্রতিফলনের নিয়ম অনুযায়ী, ঠিক আছে? আর তোমাদের যে লেন্স আছে, লেন্সের ঘটনাগুলো আমরা পড়বো কিসের উপর ভিত্তি করে? প্রতিসরণের সূত্রের উপর নির্ভর করে। দুটো জিনিস ক্লিয়ার হয়ে গেল তোমাদের। তাহলে দর্পণ, ছোট্ট করে বলে রাখি, দর্পণ তোমরা জেনেছি বাড়িতে আয়না থাকে সোজা, এটা একটা সমতল দর্পণ, এটা গেল সমতল দর্পণ। যে দর্পণটা এরকম এই কচ্ছপের পিঠের মতো উঁচু, ঠিক আছে, একটা সাইড, তাকে বলছে উত্তল দর্পণ, ঠিক আছে? আর একটা দর্পণ যেটাই কড়ার মতো, কড়া বা বাটির মতো, হ্যাঁ, এই দিকটা এরকম কড়া বা বাটির মতো, সেটাকে কি বলছে? অবতল দর্পণ, ঠিক আছে? তাহলে সমতল, উত্তল আর অবতল, এই দর্পণের ওপর কি হবে? আলোক রশ্মি এসে এসে পড়বে। কখনোই অবতল দর্পণের ওপর আলোক সমান্তরাল আলোক রশ্মি এসে পড়বে, পড়ে কিরকম ভাবে আমাদের ছবি তৈরি করে দেখতে হবে। আবার এই উত্তল দর্পণের ওপর এসে সমান্তরাল আলোক রশ্মি পড়বে, ঠিক আছে? তখন কিরকম প্রতিবিম্ব গঠন করে, মানে আমাদের ছবি কিরকম তৈরি হয় তার মধ্যে, এই দর্পণটার মধ্যে, সেটা আমরা শিখবো। তেমনি এই সমতল দর্পণের ওপর তো আমরা কালিটা ফুরিয়ে গেছে, সমতল দর্পণের ওপর যখন এসে পড়ছে তখন তো আমরা প্রতিফলনের নিয়ম অনুযায়ী আমরা দেখেছি যে কিভাবে, সূত্রটা জেনেছি, কিন্তু আমরা কিন্তু দেখিনি এখনো প্রতিবিম্ব কিভাবে গঠন হচ্ছে সমতল দর্পণে। আচ্ছা একটা কথা বলো, এই দর্পণের মধ্যে যে প্রতিবিম্বটা গঠিত হয়, যে ছবিটা তৈরি হয়, আদৌ কি সেই মধ্যে, মানে আমি কি আয়নার মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি? বা গাছপালা যেগুলো ছায়া পড়ছে সেগুলো কি আয়নার মধ্যে অতটা দূরে গিয়ে দাঁড়িয়ে আছে? না না, এই ধরনের যে কি বলবো ভার্চুয়াল কল্পিত প্রতিবিম্ব আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আসলে সেটা নেই। তাহলে সেটা তৈরি হয় কি করে সেটা তো আমরা শিখবো, ঠিক আছে? কিন্তু সেই প্রতিবিম্বটাকে কি বলবে? প্রতিবিম্বটাকে, এই যে ভার্চুয়াল দেখা যাচ্ছে আদপে সেটা নেই, সেটাকে বলছে অসৎ প্রতিবিম্ব। আর এরপরে আমরা কি বললাম? আমরা শিখবো লেন্স, ঠিক আছে? লেন্স জিনিসটা কি সেইটা এই ক্লাসে ছোট্টর ওপর বলে দিচ্ছি। লেন্স হচ্ছে আর কিচ্ছু না, যদি একদম সলিড দুটো কাঁচের বল, ঠিক আছে, এই দুটো কাঁচের বল ধরো আছে একই মাপের, ঠিক আছে? একটু আমার কোনোটা ছোট বড় হয়ে গেল, সলিড দুটো কাঁচের বল। এবার এই দুটো কাঁচের বল যদি ভিতরে ঢুকে থাকে, এইভাবে বোঝো সহজ ভাষায়, কিরকম হবে সেটা দেখো, এই কালি দিয়ে দেখাচ্ছি, লাল কালি দিয়ে দেখাচ্ছি। এই দুটো কাঁচের বল এইভাবে দুজনের মধ্যে দুজনে প্রবেশ করে আছে, এই একটা আর এই একটা। তাহলে এই দুটো কাঁচের বলের এই পাশগুলোকে যদি আমরা ভেঙে দিই বা নষ্ট করে দিই কারখানায়, তাহলে কি তৈরি হবে? এটা তোরা কম্পাস দিয়ে এঁকে দুটো বৃত্তকে আঁকবে একই মাপের ব্যাসার্ধ নিয়ে, তাহলে দেখবে লেন্স তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে? আমি খাতায় সেটা দেখাবো তোমাদের পরে, কিভাবে সেটা আঁকাগুলো একদম আলাদা ক্লাস নেব আলোক বিজ্ঞানের, আঁকাগুলো কিভাবে কত সহজে করবে ওটার ক্লাস একদম আলাদা নেব, মনে রেখে দিও তোমরা। তাহলে এই যে অংশটা আমরা কাঁচের যে অংশটা পেলাম, এই অংশটাকে বলছে লেন্স, কিন্তু একে বলছে উত্তল লেন্স। এইটা মাথায় রেখে দাও, ওই দর্পণের মতো, এই যে কচ্ছপের পিঠের মতো হচ্ছে দুটো পাশ উঁচু, কালিটা বড্ড ডিস্টার্ব করছে, সেই কারণে উঁচু তাই উত্তল,
এর নাম হচ্ছে উত্তল লেন্স। এবার এই উত্তল লেন্সের বিভিন্ন অংশ আছে, ঠিক আছে? কোন অংশটাকে কি বলে না বলে আমরা সেই পরের ক্লাসটায় শিখছি, পরের অংশটায় শিখছি আমরা পাঠে। আর এই যে কাঁচের গোলক দুটো, এবার যদি এটাকে মুছে দিই, মুছে দিয়ে কি হচ্ছে, এই কাঁচের আবার দুটো গোলক আঁকছি। ধরো এই একটা কাঁচের গোলক, আবার এই একটা কাঁচের গোলক, ঠিক আছে? এই কাঁচের গোলক দুটো আঁকলাম, কিন্তু এইভাবে আঁকবো না, তা না করে যদি এভাবে করি, এটা আমরা করেছিলাম উত্তল লেন্সের ক্ষেত্রে। এই আঁকাটাই যদি একটু অন্যরকম ভাবে এঁকে বোঝার চেষ্টা করি, কিরকম পাশাপাশি থাকছে, এই একটা কাঁচের গোলক এই আছে, আর এই একটা ধরো কাঁচের গোলক এই টাচ করে আছে, এই দুটো অংশ ধরো জুড়ে দেওয়া হলো কাঁচ দিয়ে, দিয়ে এবার এই পাশের অংশগুলো এখান থেকে আমি মুছে দিচ্ছি। এগুলো মুছে দিলাম, দিয়ে এই যে জিনিসটা দাঁড়ালো, এর দুটো পিঠ ওই কড়ার মতো ঢোকা চাপা, একে বলছে অবতল লেন্স। তাহলে আমরা উত্তল লেন্স, সমতল সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ আমাদের পড়ে যাচ্ছে কি, ওগুলোর মধ্যে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, আর উত্তল লেন্সে আর অবতল লেন্সে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয়, আর এদের ভিতরকার নিয়ম কানুনগুলো কি, কে কত দূরে কতটা কে দাঁড়িয়ে থাকলে তার প্রতিবিম্ব কত বড় হবে, কত ছোট হবে, এই সমস্তগুলো হবে। কোন প্রতিবিম্ব সৎ প্রতিবিম্ব, কোন প্রতিবিম্ব অসৎ প্রতিবিম্ব, আকাশ নীল কেন, তারা মিটমিট করে কেন, আমাকে আমার ছবি আমি আয়নায় দেখতে পাই কি করে, সিনেমা আমি কি করে দেখি সিনেমার পর্দায়, আয়নাতে আমি কেন সিনেমা দেখাটা অসুবিধা, এই সমস্ত ক্যামেরায় যে ফোকাস করা বলে, এই ফোকাস কাকে বলে, এবং আমরা কি দেখেছি, রামধনু দেখেছি। এই যে আলো প্রিজমের মধ্যে দিয়ে, প্রিজম মানে কি এইটাও জেনে নাও, প্রিজম মানে হচ্ছে এই ত্রিকোণাকার একটা কাঁচের বস্তু, কাঁচ দিয়ে সলিড একদম, ওই যে কাঁচের গোলক যেরকম বলেছি, এটা হচ্ছে ত্রিকোণা, ঠিক আছে? এই ত্রিকোণাকার কাঁচের একটি বস্তু, ঠিক আছে, এর ওপরে আলোক রশ্মি পড়বার পরে তার কি নিয়মে প্রতিসরণ ঘটে, মানে এর ওপর যখন পড়লো একরকম ভাবে পড়লো, কিন্তু এটা যখন বেরিয়ে যাবে তখন কিভাবে বেরিয়ে যাবে এবং কি ঘটবে তাতে জানো, এইটুকু জানো প্রাথমিকভাবে এই ক্লাসে, ওই যে এই ক্লাসটা প্রাথমিক ধারণার ক্লাস, যে আলো, সাদা আলো আমরা যে দেখি, সূর্যের আলোটালো, এই আলোটা হচ্ছে মূলত 7টা রঙের আলোর সমাহার। একে অনেকে সুবিধার জন্য ভিপজিওর দিয়ে, অনেকে বাংলাতে বেনিয়া সহকলা, এই যে যেমন এই নামগুলো আছে, অনেকেই ছোটরা তোমরা হয়তো জানো, বা একটু উঁচু ক্লাসে যারা পড়ছো সবাই জানো, বেনিয়া সহকলা, বেগুনি, নীল, এই এক একটা অক্ষর দিয়ে এক একটা নাম, সেগুলো আমরা পরবর্তীতে শিখে নেব, দেখে নেব, ঠিক আছে? এটা আমরা শিখবো প্রিজমের মধ্যে, এবং তারও কিছু নিয়ম আছে, প্রিজমের মধ্যে দিয়ে ওই আলোক রশ্মির প্রবেশ প্রতিসরণ কিভাবে ঘটছে। আর একটা জিনিস তো না শিখলেই নয়, সেটা তো জানতেই হবে, যে আলোক যে রশ্মি, সেই রশ্মিগুলোকে কত রকমের বলে, ঠিক আছে? যে সমস্ত রশ্মি এরকম সমান্তরাল, একটা রশ্মির সাথে আর একটা রশ্মি গুচ্ছ, ঠিক আছে? আলোক যেখান থেকে নির্গত হয়, কালো কালিটা একদম আসছে না, আলোক যেখান থেকে নির্গত হয়, ধরা যাক এটা একটা মোমবাতি, ঠিক আছে? তাহলে আলোক যেখান থেকে নির্গত হচ্ছে তাকে বলছে আলোক উৎস, এই টার্মটা মাথায় রাখতে হবে। এই আলোক উৎস থেকে আলোক যখন বেরোয়, সেটা যখন অনেক দূর থেকে আলোক আসে, সেই আলোক সবসময়, ধরো এই মোমবাতি তো কাছাকাছি, কিন্তু ধরো সূর্য থেকে আলোক আসছে, বা বহু দূর থেকে, অনেকটা দূর থেকে যখন আলোকটা এসে কোনো কিছুর উপর পড়ছে, তখন সেই আলোক কি হয়, আমরা সেই আলোককে দেখতে পাই এরকম সমান্তরাল আলোক রশ্মি, এগুলোকে বলছে
সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ, একসাথে অনেকগুলো রশ্মি এসে সেখানে পড়ছে। এবার কোনো কিছুতে সেই আলোক রশ্মি গুচ্ছ ধরো লেন্সের ওপর পড়েছে, এবং সেই লেন্সের ওপর পড়ার পরে যখন প্রতিসরণ এসে বেরিয়ে যাচ্ছে, তখন এই আলোক রশ্মিগুলো কি হচ্ছে, প্রতিসরণের পরে কাছাকাছি চলে আসছে, প্রতিসরণের পরে একজন আর একজনের সঙ্গে কাছাকাছি চলে আসছে, করে একটা জায়গায় তারা মিলিত হচ্ছে। এই আলোক রশ্মিকে বলছে অপসারী আলোক রশ্মি, এই ভুল বললাম, অভিসারী আলোক রশ্মি, মানে একে আর একজনের কাছাকাছি চলে যাচ্ছে। আচ্ছা, কাছাকাছি তো চলে গেল, চলে যাওয়ার পরে এইখানটা মিট করবার পরে সেই আলোক রশ্মিগুলো যদি আরো বিস্তৃত করে দিই, তাহলে কি হচ্ছে দেখো, খেয়াল করো, এই যে এখান থেকে আবার দূরে সরে যাচ্ছে একজনের থেকে একজন। সব সময় আলোক বিজ্ঞান পড়বার সময় সব সময় কোন দিক থেকে কোন দিকে আলো যাচ্ছে সেটা তীর চিহ্ন কিন্তু দিতেই হবে, ঠিক আছে? তাহলে এই তীর চিহ্ন দিয়ে এখানে কাছাকাছি এসেছিল, এটাকে বলছে অভিসারী আলোক রশ্মি, কাছাকাছি আসছে। এবার মিট করার পরে তাড়াতাড়ি তারা আবার দূরে সরে যাচ্ছে। ধরো একটা উৎস থেকে কোনো আলোক রশ্মি দূরে সরে যাচ্ছে, তখন তাকে বলবে অপসারী আলোক রশ্মি। তাহলে এই ক্লাসে আলোক বিজ্ঞান পড়বার জন্য এমনি ক্লাস যখন চলবে, তোমাদের ডিটেলে যখন বইটা নিয়ে পরের ক্লাসে দেখাবো, সেখানে তো আরো বহু কিছু বলবো, বহু কিছু ব্যাখ্যা দেব, কিন্তু মূলত আলোক বিজ্ঞানটার চ্যাপ্টারটাকে আমরা পড়বো কি করে, তার যে মূল ধারণাগুলো জায়গা, সেইগুলো নিয়ে এখানে আমি আলোচনা করবার চেষ্টা করলাম। কিছু ধারণা, যেমন আমার চোখ থেকে আলো বেরিয়ে অন্য কিছু আমরা দেখি না, কিন্তু অন্য কিছুতে আলো পড়ে, সেই আলো প্রতিফলিত হয়ে আমার চোখে আসে, তাই আমার চোখের মধ্যে, চোখ নিয়ে তোমরা যারা জীবন বিজ্ঞানে পড়েছো জানো, চোখের মধ্যে প্রতিবিম্ব গঠিত হয়, তাই আমরা সেই জিনিসটাকে আমরা দেখতে পাই। আমাদের চোখও কিন্তু একটা লেন্স। তাহলে এই ক্লাসে আমরা এই সাধারণ ধারণাগুলো খানিকটা শিখলাম, ডিটেলে আমরা বইতে শিখব। এই ক্লাসে এতক্ষণ আমি প্রবীর রায়চৌধুরী তোমাদের সঙ্গে ছিলাম। যারা নতুন ছাত্রছাত্রী এসছো তাদের আবার বলছি, ক্লাসটাকে সাবস্ক্রাইব করো, পিছনের ক্লাসগুলো অবশ্যই দেখো, বিভিন্ন সায়েন্সের ক্লাস আছে, এবং ইংরাজি শেখার ব্যাপারে ডিটেল আমার গ্রামারের ক্লাস আছে, সঙ্গে আবার ফাস্ট ইংলিশ, দ্রুত ইংরেজি শিখতে পারা, দ্রুত বলতে পারা, লিখতে পারা, বুঝতে পারা, এর ওপরে আলাদা একটা কোর্স কিন্তু চলছে। সেই ক্লাসগুলোকে দেখো। এবারে পরীক্ষার বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি, পড়া শুধু পড়লে হয় না, বিভিন্ন পরিকল্পনা করে পড়তে হয়। যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা সবাই জানো, যারা নতুন ছাত্রছাত্রী আসছো তাদের বলবো পিছনের ক্লাসগুলোকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, নিয়ে পিছনের ক্লাসগুলো দেখো, আর তোমাদের কমেন্টে আমাকে জানাবে যে তোমাদের যেগুলো অসুবিধা হয়। তোমরা পুরনো সমস্ত ছাত্রছাত্রী জানো যে তোমাদের কমেন্টগুলোকে আমি নজর করি, গুরুত্ব দিই, এবং সেটার উপরে আমি ক্লাস নিই, চেষ্টা করি আমার পক্ষে যতটা সমাধান করবার। তাহলে এই ক্লাসটা কেমন লাগলো তোমরা জানিও, চেষ্টা করলাম তোমাদের ধারণাগুলো ক্লিয়ার করতে, আশা করি তোমাদের ভালো লেগেছে। আগামী ক্লাসে আলোক বিজ্ঞানের ক্লাসটা থাকছেই, এছাড়াও অন্যান্য অনেক ইন্টারেস্টিং ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সামনের ক্লাসে।